প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই করোনার প্রকোপে সবাই আমরা এখন ঘরবন্দি। কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষকের দিক নির্দেশনায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় হিসাব চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এই হিসাব চ্যাপ্টারের পার্ট শেষে আমরা আজকে যা শিখব, শিকনফল, হিসাব কি, হিসাব কত প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার হিসাব চিহ্নিতকরণ। এই হিসাব চ্যাপ্টার নিয়ে আমি 3টি পার্টে তোমাদেরকে এই অধ্যায়টি বোঝানোর চেষ্টা করব। আজকে আমার এই হিসাব চ্যাপ্টারের প্রথম পার্ট। প্রথমে আসি হিসাব কি। হিসাব কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পদ, দায়, ও আয় ব্যয় সংক্রান্ত সকল লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী এই হিসাব। তাহলে কি কোন ব্যক্তি, তাহলে হিসাবটা কি? কোন ব্যক্তি হতে পারে। আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি লেনদেন অধ্যায়, সে অধ্যায়ে আমরা দেখেছি ধারে ক্রয়, ধারে বিক্রয়, এই দুই ধরনের আমাদের এন্ট্রি পেয়েছি। ধারে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, আর ধারে বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়। পাওনাদার যেমন ব্যক্তি, দেনাদারও তেমন ব্যক্তি। এই পাওনাদার এবং দেনাদারের যে হিসাব, সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। আবার প্রতিষ্ঠান হতে পারে। কি প্রতিষ্ঠান? কি যেমন ব্যাংক একটা প্রতিষ্ঠান, রহিম্যান কোং, করিম্যান কোং, এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যে হিসাব, সেটাকে বলা হয় কি? প্রতিষ্ঠানের হিসাব। আবার হতে পারে সম্পদ। আমরা বিভিন্ন রকমের সম্পদ আমরা হিসাব সমীকরণে দেখেছি লেনদেন অধ্যায়ে, যে আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, হাতে নগদ, ব্যাংক জমা, এই ধরনের সবগুলি হচ্ছে কি? সম্পদ। তারপরে আসতেছে দায়। পাওনাদার এটা যেমন ব্যক্তি, ঠিক তেমন পাওনাদার দায়। আমরা আবার পেয়েছি ঋণ। আমি কোনো ব্যক্তির কাছ থেকে যখন ঋণ নিব, তখন সেটা হবে দায়। আবার হতে পারে প্রদেয় বিল, এই ধরনের বিভিন্ন রকমের। তারপরে আসি আয় এবং ব্যয়। আয় ব্যয়, আমি যখন কোনো কিছু পাবো, প্রতিনিয়ত পাবো। চতুর্থ অধ্যায়ে যখন আমরা মুনাফা জাতীয়, মূলধন জাতীয় এই আলোচনাগুলি করেছিলাম, তখন সে আলোচনায় দেখেছি কি, যে খরচগুলো প্রতিনিয়ত হয়, বছরে অনেকবার সংগঠিত হয়, সেগুলিকে আমরা ব্যয় বলে থাকি। আর যেগুলি আমরা বছরে অনেকবার পেয়ে থাকি, সেগুলিকে আয় বলে থাকি। তাহলে আয় এবং ব্যয়ের হিসাবগুলি সকল লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে হিসাব। তাহলে আমরা হিসাব কি, সেই জিনিসটা আমরা এর থেকে ধারণা পেতে পারি। এবার আসি আমরা যে হিসাব কত প্রকার। হিসাব হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার।
আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। হিসাব 5 প্রকার। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার দায়, 3 নাম্বার আয়, 4 নাম্বার ব্যয়, 5 নাম্বার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে এখানে হিসাব কয় প্রকার পাইলাম আমরা? 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। আমরা মালিকানা সত্ত্ব আগে হিসাব সমীকরণ আমরা পেয়েছি। এই মালিকানা সত্ত্বের মধ্যে তখন আয় এবং ব্যয়টা ছিল। যখন হিসাবের শ্রেণীবিভাগ করেছি আমরা, তখন আয় এবং ব্যয়টাকে আলাদা করা হয়েছে। তাহলে এখানে মালিকানা সত্ত্বের মধ্যে এখন তাহলে দুইটা জিনিসই থাকবে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। তাহলে মূলধন আর উত্তোলন ছাড়া আয় এবং ব্যয়কে আমরা আলাদা করে ফেলছি। আমরা যখন লেনদেন অধ্যায়ে আলোচনা করেছি তখন বলেছিলাম প্রতিটা লেনদেনের মধ্যে দুইটা হিসাব জড়িত থাকে। আবার বলছি, প্রতিটা লেনদেনের মধ্যে দুইটা হিসাব জড়িত থাকে। একটা হিসাব যদি ডেবিট হয় আর একটা হিসাব হয় ক্রেডিট। এখন আমরা লেনদেন থেকে বিভিন্ন হিসাব কিভাবে চিহ্নিত করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে কয়েকটি লেনদেন লিখে দিচ্ছি। এই লেনদেনগুলি থেকে আমরা হিসাবটা চিহ্নিত করব। আগে আমরা একটা ছক করে নেই লেনদেন থেকে কিভাবে হিসাবটা আমরা চিহ্নিত করব সেটার জন্য। প্রথমে হবে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাবের শ্রেণীবিভাগ। তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগ। এবার আমরা কয়েকটা লেনদেন লিখি। জনাব রহমান 2018 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করল। তাহলে এখানে সাল কত আসবে? এখানে 2018 এই জানুয়ারির 1। এখানে দুইটা হিসাব জড়িত। দেখো, আমরা যখন আলোচনা করেছি লেনদেন অধ্যায়ে তখন একটা কথা বারবার বলেছি, মালিক কারবারে যদি কোনো কিছু আনে সেটা হবে মূলধন। মালিক যদি কারবারে কোনো কিছু আনে সেটা হবে মূলধন, আর মালিক কারবার থেকে যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে সেটা হবে উত্তোলন। তাহলে এখানে জনাব রহমান তার ব্যবসায়ের মালিক, সে 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে ব্যবসা শুরু করেছে কি নিয়ে শুরু করেছে? সে তার মূলধন নিয়ে শুরু করেছে। তাহলে এই মূলধন স্বরূপ সে কি এনেছে?
নগদ টাকা এনেছে। তাহলে আমরা এখানে দুইটা হিসাব পাই, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। তাহলে আমরা যদি লিখি তাহলে এখানে আমরা দুইটা হিসাব পাবো, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হিসাব হচ্ছে মূলধন হিসাব। তাহলে একটা হলো নগদান হিসাব আর একটা হলো মূলধন হিসাব। তাহলে হিসাব দুইটা আমরা পেয়েছি। এবার নগদান হিসাবটা আমাদের 5টা প্রকারের মধ্যে কোনটাতে পড়ে সেটা আমাদের বের করতে হবে। মূলধন হিসাবটা 5 প্রকারের মধ্যে কোন হিসাবের মধ্যে পড়ে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিসাব সমীকরণে যখন ব্যবহার করেছি তখন হিসাব সমীকরণের মধ্যে নগদটা আমরা সম্পদের ঘরে এর ঘরে লিখেছিলাম, তোমাদের সবার মনে আছে। তাহলে সম্পদের ঘরে নগদ টাকা হচ্ছে তরল সম্পদ, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নগদ। তাহলে নগদান হিসাবটা হবে কি? সম্পদ। এবার মূলধন, আমরা যখন মালিকানা সত্ত্ব লিখেছি হিসাব সমীকরণের মধ্যে একটু আগেও আলোচনা করেছি, মালিকানা সত্ত্ব মানে কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তবে হিসাব সমীকরণে আয় এবং ব্যয়কে আলাদা করার কারণে মূলধন এবং উত্তোলনটা হবে আমাদের শুধু মালিকানা সত্ত্বের মধ্যে, আয় এবং ব্যয় মালিকানা সত্ত্বের মধ্যে আসবে না। তাহলে এখানে মূলধনটা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। তাহলে আমরা একটা উদাহরণ দিলাম, আমরা আরো কিছু উদাহরণ দেই তাহলে তোমাদের ধারণাটা আরেকটু স্পষ্ট হবে। এবার আসি জানুয়ারির 2। জানুয়ারির 2 নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা। তাহলে আমি যদি পণ্য বিক্রি করি, পণ্য বিক্রি করলে আমার আয় হবে না ব্যয় হবে? একজন ব্যবসায়ী বছরের বিভিন্ন সময় পণ্য বিক্রি করে তার লাভের আশায়। তাহলে পণ্য যদি বিক্রি করে তাহলে ব্যবসায়ীর কি হবে? টাকা আসবে। যদি টাকা আসে তাহলে তার কি হবে? আয় হবে। আর নগদ টাকাটা বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল কি? একটু আগে আমরা বলেছি যে নগদ মানে হচ্ছে সম্পদ। তাহলে এখানেও আমরা দুইটা হিসাব পেলাম, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে আমরা জানুয়ারির 2 লিখি, একটা হিসাব হচ্ছে নগদান হিসাব আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। একটা নগদান হিসাব আর একটা বিক্রয় হিসাব। এবার নগদান হিসাবটা সম্পদ আমরা আগেই পেয়েছি, আমরা লিখলাম সম্পদ। পণ্য বছরে অনেকবার বিক্রি করা হয়, যে পণ্যটা আমরা অনেকবার বিক্রি করব, অনেকবার আসবে আমার অর্থ, সেটা হচ্ছে আমার জন্য আয়। তাহলে সেটা হবে আয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্পদ, মালিকানা সত্ত্ব, আয় পেলাম। এবার ব্যয় এবং দায় এই সংক্রান্ত আমরা কিছু লেনদেন দেখব। জানুয়ারির 8 তারিখ বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো 2,000 টাকা।
বেতন প্রদান করা হলো 2000 টাকা। এখন এই বেতন দেওয়াতে আমার টাকা আসছে নাকি টাকা চলে গেছে? আমি যদি বেতন প্রদান করি, যেমন তোমরা স্কুলে প্রতি মাসে বেতন দিয়ে থাকো, তাহলে প্রতি মাসে যদি তোমার স্কুলে বেতন দাও, তোমার পরিবার থেকে টাকাটা চলে যায়, তাহলে প্রতি মাসেই দিচ্ছ, প্রতি মাসেই সেটা খরচ হচ্ছে। তাহলে বেতন যদি দেওয়া হয় সেটা তোমার জন্য কি হবে? সেটা হবে ব্যয়। আর বেতন বাবদ তুমি কি দিলা? টাকা দিলা। টাকা মানে নগদ টাকা। তাহলে একটু আগে আমরা নগদ নিয়ে আলোচনা করেছি। দেখো, এটা তো নগদ ছিল, এটা তো নগদ, এখানেও নগদ। তাহলে প্রথমে নগদ আসছে, তারপরও নগদ আসছে, এখন নগদ চলে গেছে। তাহলে তিনটার মধ্যে যেহেতু নগদ আছে, তিনটাই হচ্ছে নগদ, মানে হচ্ছে সম্পদ। তাহলে আমরা এখানে এন্ট্রি পেলাম কি? জানুয়ারির কত তারিখ? 8 তারিখ। দুইটা এন্ট্রি, একটা হচ্ছে বেতন হিসাব, একটা বেতন হিসাব, আর একটা কি? নগদান হিসাব। নগদান হিসাব। তাহলে বেতনটা আমাদের জন্য কি? বেতনটা আমার জন্য ব্যয়, আর নগদটা আমার জন্য সম্পদ। তাহলে আমরা সম্পদ এখানে, সম্পদ এখানে, সম্পদ সম্পদ পেয়েছি, মালিকানা সত্ত্ব পেলাম, আয় পেলাম, ব্যয় পেলাম। তাহলে সম্পদ, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই চার ধরনের বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবার আসি আমরা দায় সংক্রান্ত একটা লেনদেন। তাহলে দায় সংক্রান্ত একটা লেনদেন নিয়ে আমরা আলোচনা করি। জানুয়ারির 12 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। তাহলে ব্যাংক থেকে আমি ঋণ নিছি। আমি যে ব্যাংক থেকে ঋণ নিলাম, ব্যাংকে কি টাকাটা পরিশোধ করতে হবে নাকি করতে হবে না? আমাকে ব্যাংকে টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে এই যে দেব, আমাকে দিতে হবে, সেটা হচ্ছে আমার জন্য দায়। আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি কোনো টাকা নিয়ে থাকি, সেই টাকাটা বা কোনো পণ্য যদি নিয়ে থাকি, পরবর্তীতে যদি তাকে অর্থ পরিশোধ করতে হয়, তখন সেটাকে বলা হয় দায়। তাহলে ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি, তাহলে ঋণ বাবদ আমি কি নিলাম? ঋণ বাবদ আমি টাকা নিয়েছি। তাহলে অতএব সেটা হচ্ছে আমার জন্য দায়। তাহলে এখানে আমরা একটু দেখি কি কি হিসাব আসবে। এটা জানুয়ারির 22, জানুয়ারির 12 তারিখ। তাহলে ঋণ বাবদ কি নিলাম? নগদ টাকা, নগদান হিসাব। আর ব্যাংক থেকে যেহেতু ঋণ নিয়েছি, সেহেতু হবে ব্যাংক ঋণ হিসাব। দেখো আবারও সেই নগদান হিসাব। তাহলে নগদান হিসাবটা আমাদের জন্য কি? নগদান হিসাবটা আমাদের জন্য হচ্ছে সম্পদ। নগদান হিসাবটা আমাদের জন্য হচ্ছে সম্পদ। আর ব্যাংক থেকে যে ঋণ নিয়েছি, সেটা আমাদের জন্য হচ্ছে দায়। তাহলে নগদান হিসাবটা আমরা লিখব কি? সম্পদ। আর ব্যাংক থেকে যে ঋণ নিয়েছি, সেটা হচ্ছে দায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে চারটা লেনদেন থেকে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এই ধরনের এন্ট্রিগুলি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পেরেছ। এখন তোমাদেরকে আমি কয়েকটা এন্ট্রি দেব। সেই এন্ট্রিগুলি তোমরা বাসায় চেষ্টা করবে। যদি চেষ্টা করে যদি তোমরা কোনো এটাতে না পারো, বা যদি কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয়, তোমরা আমাকে আমার এই কমেন্টস অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখন তোমাদেরকে কিছু এন্ট্রি দিচ্ছি, সেই এন্ট্রিগুলি তোমরা বাসায় চেষ্টা করবা।
বাড়ির কাজই মূলক। আর আমরা যেমন স্কুলে বাড়ির কাজ দিতাম, এখন তো বাড়ির কাজ দেওয়ার সুযোগ নাই। তোমরা এটা বাসায় চেষ্টা করবা এবং যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেটা আমাকে জানাবা। 1 জানুয়ারি নগদ 50,000 টাকা, $20,000 টাকা, ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। জানুয়ারি 7 ব্যাংকে হিসাব খোলা হলো, $5,000 টাকা। ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। জানুয়ারির 18 তারিখ ভাড়া পাওয়া গেল $15,000 টাকা। জানুয়ারির 21 তারিখ ধারে পণ্য ক্রয়, $10,000 টাকা। উপরোক্ত লেনদেনগুলোর হিসাব চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটার সলিউশন করার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে আমাকে আমার কমেন্টস বক্সে জানাবা। আমি অবশ্যই তোমাদেরকে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।